জাতীয় ঐক্যমত্য কমিশনে এই সংস্কার কমিশনের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন সেই বদিউল আলম মজুমদার তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে বিএনপি সরকার অতীত থেকে শিক্ষা নেয় নাই। বাংলাদেশে বিগত আওয়ামী সরকার বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে জেল, জরিমানা, জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম যেই ধরনের ভয়ঙ্কর রাজনীতি করেছে, তারা যেভাবে বাংলাদেশের মানুষের উপরে একটা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, যেভাবে তারা বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে নিজেরা প্রশাসন দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে, বাংলাদেশে বিগত 17 বছর ধরে তাদের দলীয়করণ, আত্মীয়করণ করে বাংলাদেশে যে ভয়াবহ একটা তাণ্ডব চালিয়েছে, এই দেশে একেবারে সচিবালয় থেকে শুরু করে পিয়ন পর্যন্ত বাংলাদেশের জনগণকে অর্থাৎ এই বোকা বানিয়ে তাদের দলীয়করণ, আত্মীয়করণ করে বাংলাদেশে যেভাবে তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করেছে, যেভাবে তারা ভারতের দাদাবাবুদের পূজারি হয়ে গেছিল, তাদের অনুসরণ অনুকরণ করে বাংলাদেশে যেভাবে একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছিল, বিরোধী দল মত এগুলো ধ্বংস করার জন্য, বিশেষ করে বিএনপি জামাতের পরে কিভাবে নির্যাতন করেছে বিগত 17 বছর। অথচ এই নির্যাতনের শিকার কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী, যেমন তারা নির্যাতনের শিকার, গুমের শিকার, হত্যার শিকার, ঠিক কিন্তু বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু বিগত 17 বছর ধরে জেল, জরিমানা, জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম, চাঁদাবাজি, রাহাজানি সবকিছুর কিন্তু তারা শিকার হয়েছে। আমরা এরপরেও দেখলাম যেখানে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এই জামাত ইসলাম, তারা মাজলুম ভূমিকা থেকে তারা শিক্ষা নিয়েছে যে বাংলাদেশের জনগণের উপরে তারা জুলুম করা যাবে না। আওয়ামী লীগ যেই ভুলগুলো করছে এই ভুলগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তাদের কথা কিন্তু এরকম। অথচ বাংলাদেশে যেই বিএনপি, বাংলাদেশে আমরা মনে করি যে সংখ্যার দিক থেকে নির্যাতনের শিকার সবচাইতে এই দলটা বেশি, যদিও তাদের হত্যার ক্ষেত্রে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত ব্যবহার করে হত্যার ক্ষেত্রে কিন্তু জামাতের শীর্ষস্থানে 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। তারপরেও আমরা বলবো যে বিএনপি নির্যাতনের কিন্তু কম শিকার এই দেশে 17 বছরে হয় নাই। আজকে আমরা দেখেছি বিগত এই 17 বছরে যে সমস্ত শাসন ব্যবস্থা এই দেশে যেভাবে দেখাইছে আওয়ামী লীগ, এই বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তি মাত্র 2 কোটি টাকার মামলায় তাকে দিনের পর দিন, বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে। তারেক রহমান এই দেশে 18 বছর পর্যন্ত দেশে আসতে পারে নাই। বাংলাদেশে বিএনপি নেতারা, কত শত নেতারা এই দেশে গুম হয়েছে, ইলিয়াস আলীর মতো নেতারা এই দেশে গুম হয়েছে, হত্যা হয়েছে। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা কিন্তু মামলা হামলার শিকার হয়েছে। তারা রাতের বেলায় তারা কিন্তু ঠিকমতো তাদের পরিবারের সাথে সময় দিতে পারে নাই, ঘুমাতে পারে নাই। তারা ধান খেতে, কারো বাঁশঝাড়ে, কারো গোডাউনে, কারা কেউ দেশ ছেড়ে পালিয়ে তারা কিন্তু বিগত 17 বছর এই দেশে রাজনীতি করেছে। অথচ তারা ক্ষমতায় আসার সাথে সাথে তাদের আচরণ, তাদের চরিত্র, তাদের কালচার মনে হচ্ছে যে তারা সম্পূর্ণরূপে 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে। শুধু আসলে বাংলাদেশে এই তারা সরকার যে ক্ষমতায় আসছে, আসার পরেই যে পরিবর্তন হয়েছে এটা না। আমরা দেখেছি যে বিগত সেই জুলাইয়ের পরে, শেখ হাসিনা 5ই আগস্ট পরিবর্তনের পরেই, তার পতনের পরেই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের লোকেরা, তাদের নেতাকর্মীরা মনে করেছে যে আমরা বাংলাদেশে আসলে দখল করে ফেলেছি। শূন্য মাঠে, আওয়ামী লীগের শূন্যতায় তারাই এই দেশে, এই বাংলাদেশে তারা নিজেদেরকে মনে করতো আমরাই ক্ষমতায় চলে এসেছি। বিগত এই 1.5 বছর ধরে, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে যে 1.5 বছর গেছে, এই 1.5 বছরে কিন্তু বাংলাদেশে তাদের নেতাকর্মীরা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভয়ঙ্কর অবস্থা তৈরি করে ফেলেছে। এই দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, খুন খারামি যেভাবে তারা করেছে, একেবারে সেম সেই আওয়ামী স্টাইলে তারা এই দেশে অরাজকতা শুরু করেছিল। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হলো। বাংলাদেশের মানুষ অনেক অপেক্ষায় ছিল যে বাংলাদেশের ইতিহাসে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, যেই নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন। ডক্টর ইউনূস সহ তাদের যে উপদেষ্টারা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা, আমরা ভেবেছিলাম যে সবচাইতে সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন তাদের মাধ্যমে আমরা পাবো। কিন্তু আমরা এই 55 বছরের ইতিহাসে একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পারিনি। আমরা সেই 1973 সালে শেখ মুজিবুর আমলে যে নির্বাচনটা, প্রথম স্বাধীন বাংলাদেশে যে নির্বাচনটা দেখেছি, সেখানেও আমরা দুর্নীতি এবং কারচুপির একটা নির্বাচন দেখেছি। এবং সর্বশেষ 2026-এ যে নির্বাচনটা দেখলাম আমরা 12ই ফেব্রুয়ারি, যেটা আশা করছিলাম সবচাইতে সুন্দর, ফেয়ার, সুষ্ঠু নির্বাচন হবে, সেখানেও আমরা দেখলাম কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এক দলের বিজয়কে আর এক দলের পক্ষে দেওয়া হয়েছে, অর্থাৎ বিজয়কে কিভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেও বাংলাদেশের মানুষ আমরা দেখেছি যে অনেক ধৈর্য ধরে তারা আছে, এখনো অপেক্ষা করতেছে বাংলাদেশে বিএনপির মতো রাজনৈতিক দল, যারা বিগত দিনে 2-3 বার তারা ক্ষমতায় এসেছে, তাদের মাধ্যমে ভালো কিছু এখনো আশা করতেছে। এখনো মানুষ মনে করতেছে এই বিএনপি পুরনো
এই আওয়ামী লীগের শাসনামল থেকে তারা শিক্ষা নিয়েছে, তারা হয়তোবা ফিরে আসবে, তারা হয়তোবা জনগণের পক্ষে কাজ করবে, দেশের পক্ষে কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু বাস্তবটা যদি সেটা না হয়, তাহলে এটা বড় ভুলের ভিতরে আসলে বিএনপি দিন কাটাচ্ছে। তারা যদি মনে করে যে না, আমরা 2/3 আসনে আমরা বিজয় লাভ করেছি, আমরা যা ইচ্ছা এখন তাই করতে পারবো, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টেনে নামাতে পারবো, যাকে ইচ্ছা তাকে সেইখানে বসিয়ে দিতে পারবো, বাংলাদেশে দল মত নির্বিশেষে আমরা মূল্যায়ন না করে আমাদের পক্ষের শুধু দলের লোকদেরকে আমরা সুযোগ সুবিধা দিব, এই দেশে বিরোধী দলের পক্ষে যারা কথা বলবে তাদেরকে আমরা টুটি চেপে ধরবো, তাদের বাক স্বাধীনতা হরণ করবো, তাদেরকে ইচ্ছা হইলেই তাদেরকে তুলে নিয়ে আসবো। যেভাবে আমরা সময়ে শিমুর মতো একজনকে দেখছি, এক মহিলা কর্মীকে, জামাতের এক কর্মীকে রাত 3টার সময় তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যেটা বিগত স্বৈর শাসকের আমলে এই ধরনের ঘটনাগুলো আমরা প্রায় দেখতাম। যেই সুমাইয়া সুমির, অর্থাৎ সেই সৌদা সুমির সেই একজন 3 বছরের মানে সন্তান থাকা সত্ত্বেও তাকে সেখান থেকে তুলে আনা হয়েছে। আসলে এই ধরনের ভয়ঙ্কর অবস্থা আমরা বিগত আওয়ামী সরকারের সময় আমরা দেখেছি, কিভাবে বাংলাদেশের বিরোধী দলের পরে, মতের পরে কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে তাকে গুম করা হয়েছে, কিভাবে তাদেরকে রাতের আধারে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই কালচার থেকে আমরা ভেবেছিলাম জুলাইয়ের বিপ্লবের পরে হয়তো আমরা বের হইতে পারছি, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এই দেশের জনগণ তারা সেই জায়গা থেকে এখন পর্যন্ত মুক্ত হইতে পারে নাই। এখনো মনে হচ্ছে বাংলাদেশের জনগণ আরো যত দিন যাচ্ছে তত আরো এক ভয়ঙ্কর একটা দিকের দিকে ধাবিত হচ্ছে। যদিও আমরা অনেকেই বলতে চাচ্ছি যে এখনকার চাইতে সেই আওয়ামী লীগের শেখ হাসিনাই ভালো ছিল, আসলে এই কথার সুযোগ কিন্তু আমরাই তৈরি করে দিচ্ছি। এই দেশে আওয়ামী লীগ এই সুযোগটাই খুঁজতেছে যে বাংলাদেশের জনগণ যেন একটা সময় তারা বলতে থাকে যে এই তারেক রহমানের চাইতে, বিএনপির চাইতে আওয়ামী লীগই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। এখন দেখতেছি এই ধরনের সুর কিন্তু বাংলাদেশে কিছু কিছু জায়গায় বাজা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশে এই বিএনপির অপকর্মের কারণেই, বিএনপির এই ধরনের পক্ষপাতিত্ব করার কারণেই কিন্তু এই ধরনের অবস্থা বাংলাদেশে তৈরি হইতেছে। আসলে বিএনপির শিক্ষা নেওয়া উচিত বিগত 17 বছরের আওয়ামী লীগের ভুলগুলো থেকে, যে আওয়ামী লীগ যে ভুলগুলো করছে এই ভুলগুলো বাংলাদেশে করা যাবে না। এই ভুলগুলো যদি আমরা বারবার করি তাহলে আমাদের আর আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কোথায়? কারণ এই দেশে আমরা দেখেছি বিগত 1.5 বছর ধরে আওয়ামী লীগের পতনের পর থেকে বিএনপির নেতাকর্মীদের চরিত্র বাংলাদেশের মানুষের সামনে আসার পরের থেকে এই দেশের মানুষ কিন্তু একটা স্লোগান কিন্তু সবসময় দিতে থাকে, 2 সাপের একই বিষ, নৌকার ধানের শীষ। এই কথাটা কি আমরা এই জায়গা থেকে বের হইতে পারতেছি? আসলে কি বিএনপি এই কথাটা তারা দেখে না, শোনে না? এটা কি আসলে তারা বুঝতে পারতেছে না যে আমাদেরকে স্বৈরাচারের সাথে তুলনা করা হচ্ছে, আমাদের আচরণ স্বৈরাচারের মতো হয়ে যাচ্ছে, আমরা স্বৈরাচারের মতো করে এই দেশে দখলবাজি, চান্দাবাজি, ধান্দাবাজি, ক্ষমতার বাহাদুরি আমরা দেখাইতেছি, আমরা আধিপত্য বিস্তার করতে গিয়ে নিজেদের নেতাকর্মীদেরকে নিজেরা হত্যা করতেছি। এই ধরনের ভয়ঙ্কর অবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে, আসলে এটা বাংলাদেশের মানুষ তো আর সহ্য করবে না। কারণ বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের সময় তারা জীবন দিয়েছিল এই দেশে এই জাতিকে মুক্ত করার জন্য, স্বৈর শাসক থেকে, স্বৈরচারিতা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। অথচ বাংলাদেশের মানুষ কিন্তু জুলাই বিপ্লবে কিন্তু সফল হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের পরবর্তীতে যাদেরকে আমরা বিশ্বাস করে রাষ্ট্র ক্ষমতায় এনেছি তাদের ভিতর থেকে যদি সেই ধরনের আচরণগুলো বাংলাদেশে আবার নতুন করে প্রতিফলিত হয়, তাহলে এই দেশের জনগণ কিন্তু বিএনপিকে কিন্তু ছাড় দেবে না। বিএনপি সেই জায়গা থেকে নিজেদেরকে অবশ্যই আমরা মনে করি ফিরিয়ে আনা উচিত। এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। তারা এই জাতির বিরুদ্ধে গিয়ে তারা যেই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে, বিভিন্ন বিলগুলো যে পাশ করতেছে, তারা মনে হচ্ছে যে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের সবকিছু তারা মেনে নিতে চায়, শুধুমাত্র শেখ হাসিনা ব্যতীত। এটা নিয়ে কিন্তু বাংলাদেশের বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু কথা বলা হয়েছে, এমনকি এনসিপির নেতাকর্মীরাও কিন্তু এই কথাগুলো বলছে যে আসলে আওয়ামী লীগ চাচ্ছে এই দেশে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া সবকিছু এটা তারা মেনে নিতে। অর্থাৎ জামাত ইসলামের নেতাকর্মীরাও কিন্তু এই কথাগুলো অনেকেই বলেছে যে বাংলাদেশে এখন বিএনপির চরিত্র হচ্ছে ঠিক এরকম যে আওয়ামী লীগের সমস্ত সংস্কার, সমস্ত ভুল, সমস্ত কিছুই তারা মানতে চায় শুধু শেখ হাসিনা ছাড়া। তার মানে শেখ হাসিনা বিগত 17 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য যে সমস্ত বিষয়গুলো তারা এই দেশে এই সংস্কার করেছে, নিজেদের মতো করে বাংলাদেশে প্রায় সংবিধান 17 বার কাটাছেটা করে তারা সংস্কার করেছে শুধুমাত্র আওয়ামী লীগকে দীর্ঘদিন কিভাবে ক্ষমতায় রাখা যায়, কিভাবে বাংলাদেশে তারা স্বৈরাচারিতা করতে পারে, কিভাবে জনগণের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করে নিজেদের এই ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারে। ঠিক একই অবস্থায় আমরা মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো না কোনো ভাবে যেন আবার বিএনপি সেই কায়দায় এই দেশে ফিরে আসতেছে। বিএনপি তাদের এখনো সুযোগ আছে কিন্তু ভালো পথে চলার, এই দেশের জনগণের পক্ষে কথা বলার, এই রাষ্ট্রের পক্ষে কথা বলার। আজকে তারেক রহমান যদি পার্লামেন্টে উঠে মাত্র 1 থেকে 2 মিনিট একটা বক্তব্য দেয় যে আমরা জুলাই সনদকে মেনে নিচ্ছি, আমরা সেই আওয়ামী ফেসিবাদী কালচারকে সব দূর করে দিচ্ছি, আমরা বাংলাদেশে গণভোটের স্বীকৃতি দিচ্ছি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা অত্যন্ত
সহজে খুব অল্প সময়ের ব্যবধানে দেখবেন যে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক হয়ে যাবে। বাংলাদেশে এমনকি বিরোধী দলের পক্ষে যারা আছে, এনসিপি, জামাত ইসলামের মতো নেতাকর্মীরা, তারাও তাদেরকে এই সমস্ত কাজে সহযোগিতা করবে। অথচ বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হইতেছে যে বাংলাদেশে যেই জামাত, বিএনপি বিগত প্রায় 23 বছর ধরে একসাথে রাজনীতি করেছে, অথচ সেই রাজনৈতিক দল দুটি এখন নিজেদের ভিতরে শত্রুতা এমনভাবে বেড়ে যাচ্ছে, নিজেরা একে অপরের বিরুদ্ধে যেভাবে আবার নতুন করে রাজপথে নামার চিন্তা ভাবনা করতেছে, যে বাংলাদেশে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যেটা শিক্ষা পেয়েছিলাম যে আসলে বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে নামানো হয়েছিল, সেই সময় যেভাবে ঐক্যবদ্ধ দেখছিলাম এই জামাত এবং বিএনপিকে, আসলে সেই জায়গা থেকে তারা সরে আসতেছে কেন যেন আমাদের দুঃখ হইতেছে। কেন এই দুইটা আবার দল আবার দ্বিমুখী অবস্থানে চলে যাচ্ছে, কেন একে অপরের শত্রুতে পরিণত হচ্ছে? বাংলাদেশে কি ক্ষমতাটাই সবচেয়ে বড় কিছু? আসলে জামাত ইসলামের ভিতরে একটা জিনিস দেখছি, তারা কিন্তু বিগত এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের উপরে ফলাফল নিয়ে যে ধরনের কারচুপি করা হয়েছে, যে ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এরপরেও কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের মতো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু খুব সহজে কিন্তু ফলাফলটা মেনে নিয়েছে। তারা জানে যে তাদের অনেক এই আসন বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এরপরেও বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মীরা, বিশেষ করে ডক্টর শফিকুর রহমান কিন্তু কয়েকবার ঘোষণা দিয়েছেন যে আমরা আসলে আমাদের এই পরাজয় দেখি না, আমরা মনে করি যে বাংলাদেশে এই স্বৈরাচারিতার পরাজয়ের পরে আমরা দুইটি দলই বিজয়ী হয়েছি। আমরা বাংলাদেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য বিএনপি এবং জামাত ইসলাম উভয় মিলে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা কিছু আসনের জন্য বিএনপির সাথে আমরা লড়াই করতে চাই না, বাংলাদেশে কিছু আসনের জন্য এই জাতিকে আমরা বিভ্রান্ত করতেছি না, জাতিকে নিয়ে আবার রাজপথে নামতে চাই না, বাংলাদেশে সহিংসতা আবার নতুন করে আমরা চাই না। যদিও জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের বারবার ঘোষণার পরেও আমরা দেখতেছি যে বাংলাদেশে বিএনপি তারা কোনো দিক থেকে ছাড় দিচ্ছে না, বরঞ্চ বিএনপির যে সমস্ত সুযোগ সুবিধা যেখানেই তারা দেখতেছে সেই জায়গাগুলোই তারা শুধু তাদের মতো করে সাজাচ্ছে। বাংলাদেশে এটা আমরা মনে করি যে তারা আওয়ামী স্টাইলে, আওয়ামী আচরণে তারা সামনের দিকে আগাইতেছে। আর এই ধরনের যদি তারা পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোইতে থাকে, হয়তোবা তাদের জন্য ভয়ঙ্কর অবস্থা সামনে বিরাজ করতেছে। এই দেশে আওয়ামী লীগের মতো স্বৈরাচার সরকার যদি বাংলাদেশে 17 বছর দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও 100% জায়গায় তাদের দলীয়করণ, আত্মীয়করণ করার পরেও, যদি ভারতের দাদাবুড়ো তাদেরকে সহযোগিতা করার পরেও যদি তারা এই দেশে 17 বছরের সরকার ব্যবস্থা 17 দিনের আন্দোলনে দুমড়ে মুছে ভেঙে চুরমার হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বিএনপির মতো একটি রাজনৈতিক দল তারাও যে বাংলাদেশে যে এই জনগণ যদি রাস্তায় নামে তারা যে ভয়ঙ্করভাবে পতন হবে না, এটা নিশ্চয়তা কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে দিচ্ছে না। অতএব বিএনপিকে মেনে নিতে হবে যে এই দেশের জনগণ যা ইচ্ছা তাই করতে পারে, অর্থাৎ জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ চাইলে আমাদেরকে ক্ষমতায় দিতে পারে, জনগণ চাইলে আমাদেরকে ক্ষমতা থেকে যে কোনো মুহূর্তে টেনে হিচড়ে নামাতে পারে। যদি জনগণের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস থাকতো, তাহলে হয়তো বা এই ধরনের ক্ষমতায় গিয়ে আসলে এই জাতির সাথে প্রতারণা বা বেইমানি করার ক্ষমতা আপনাদের হইতো না, বা এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের ভিতরে হইতো না। অবশ্যই আমরা মনে করি বিএনপি এই জায়গা থেকে তারা শিক্ষা নেবে, আওয়ামী লীগের ভুল থেকে তারা শিক্ষা নেবে, তারা সেই মাজলুম ভূমিকা থেকে যেন জালিমের ভূমিকায় না যায়, এবং জালিমের ভূমিকায় যদি তারা যায় তাহলে জঘন্যতম চরিত্র তাদের আরো ফুটে উঠতে পারে। আমরা মনে করি অবশ্যই বিএনপিকে এই দেশের জনগণ এখনো ভালোবাসে মানুষ, তারা তাদের ভুল থেকে এই দেশে তারা সঠিক রাজনীতি নিয়ে আসবে। সে জিয়াউর রহমানের আদর্শ বলি, বেগম খালেদা জিয়ার আদর্শ বলি, সেগুলোই প্রতিষ্ঠা করার তারা চেষ্টা করবে। এই দেশের জনগণ কিন্তু বিএনপিকে ভালোবেসেই, তাদের প্রতি বিশ্বাস করেই কিন্তু তাদেরকে ক্ষমতায় আনছিল, যে তাদের হাত ধরে এই দেশটা পরিবর্তন হবে। এখন বিএনপি সেই জায়গাতে কি করবে, জনগণের সাথে প্রতারণা করবে না কি করবে, এটা বিএনপির হাতেই জনগণ হয়তো ছেড়ে দিছে। এবং হয়তো বিএনপি সেই জায়গা থেকে যদি ফিরে না আসতে পারে, জনগণকে হয়তো বা একটা না একটা সময় রাজপথে নেমে তাদেরকে মোকাবেলা করতে হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির বর্তমান কার্যক্রম নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।